শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। iSchool-এ আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম যেই অধ্যায়টা আছে জীবন পাঠ, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং দ্বিপদ নামকরণ পদ্ধতি। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে এবং এই প্রাণীগুলোকে খুব সহজেই মনে রাখা সম্ভব না। তাই বিজ্ঞানীরা এই প্রাণীদেরকে খুব সহজেই যেন মনে রাখা যায় সেই জন্য শ্রেণী বিন্যাসের প্রবর্তন করেছেন। এবং কোনো একটা প্রাণীকে যদি আমরা শনাক্ত করতে চাই তাহলে আন্তর্জাতিক 7টি কোড আছে, সেই কোড অনুসারে আমরা একটা প্রাণীকে শনাক্ত করতে পারবো। আর এই কোডগুলো হলো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, যেসবকে বাংলা করলে দাঁড়ায় জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এখন এই আমরা যখন শ্রেণীবিন্যাসটির দিকে তাকাবো তখন আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে দেখব বৈশিষ্ট্যের সংখ্যাগুলো বেড়ে যাবে এবং অন্তর্ভুক্ত প্রাণীর সংখ্যা কমে যাবে। আবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই তখন আমরা দেখব যে অন্তর্ভুক্ত প্রাণীর সংখ্যা বেড়ে যাবে কিন্তু বৈশিষ্ট্যের সংখ্যা কমে যাবে। আমরা তো অনেক সময় ম্যাথে সেট করে থাকি, তো সেটে আমরা জানি কোনো একটা সেটের সকল উপাদান যদি অন্য একটা সেটে থাকে এবং সেই সেটটা যদি বড় হয় তাহলে বড় সেটটার উপসেট সৃষ্টি হয়। ঠিক সেভাবে করে এখানে আমরা বলতে পারবো এই কিংডম বা জগতের উপসেট হলো ফাইলাম, ফাইলামের উপসেট হলো ক্লাস এবং ক্লাসের উপসেট হলো অর্ডার, অর্ডারের উপসেট হলো ফ্যামিলি, ফ্যামিলির উপসেট হলো জেনাস এবং জেনাসের উপসেট হলো স্পেসিস। এই পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করাটাকে বলা হয়ে থাকে নেস্টেড হায়ারার্কি সিস্টেম। এবার আসি আমরা মানুষের যে শ্রেণীবিন্যাসটি, সেই শ্রেণীবিন্যাসটি কিভাবে করে করা হয়েছে সেটা। তো মানুষের শ্রেণীবিন্যাসটা আমার পাশে লেখা আছে এবং আমরা দেখছি যে মানুষ যেই কিংডমের আন্ডারে সেটা হলো অ্যানিমেলিয়া। এখন এই অ্যানিমেলিয়া কিংডমের বৈশিষ্ট্যটা কি? অ্যানিমেলিয়া কিংডমের বৈশিষ্ট্য হলো এদের কোষগুলো থাকবে সুকেন্দ্রিক এবং বহুকোষী, টিস্যুগুলো হবে জটিল এবং এরা হবে পরভোজী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। তাহলে মানুষের এই বৈশিষ্ট্যগুলো মিলে যায়, এ কারণে আমরা বলতে পারি মানুষ অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তারপরে আসি করডাটা, অর্থাৎ মানুষ যেই ফাইলামে আছে সেই ফাইলামটার নাম হলো করডাটা। এখন করডাটার বৈশিষ্ট্যগুলো কি? করডাটার বৈশিষ্ট্য হলো জীবনের কোনো না কোনো সময়ে তার নটোকোড থাকবে এবং মানুষের নটোকোড থাকে, তাই মানুষের ফাইলাম হলো করডাটা। এবার আসি মানুষের ক্লাস অর্থাৎ শ্রেণী। মানুষের শ্রেণী কোনটা? ম্যামেলিয়া। এখন ম্যামেলিয়ার বৈশিষ্ট্যটা কি? ম্যামেলিয়ার বৈশিষ্ট্যটা হলো যারা ম্যামালস তারা মায়ের বুকের দুধ পান করে বড় হয় এবং লোম থাকে। আমরা ছোটবেলা মায়ের দুধ পান করে বড় হই এবং আমাদের শরীরে লোম থাকে। এ কারণে আমরা বলতে পারি যে মানুষ এই ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এবারে আসি অর্ডারে। মানুষের অর্ডারটি হলো প্রাইমেট। প্রাইমেটের বৈশিষ্ট্য কি? প্রাইমেটের বৈশিষ্ট্য হলো কোনো কিছু আঁকড়ে ধরে রাখার ক্ষমতা এবং ঘ্রাণ শক্তি হয় প্রখর। তো মানুষের কিন্তু যে কোনো কিছু আমরা কিন্তু আঁকড়ে ধরে রাখতে পারি, আমাদের আঙ্গুলের এই ক্যাপাসিটিটা আছে এবং আমাদের কিন্তু একটা ঘ্রাণ শক্তি আছে এবং যাদের এই আঁকড়ে ধরে রাখার ক্ষমতা এবং ঘ্রাণ শক্তি আছে সেই প্রাণীরা এই প্রাইমেটস বর্গের অন্তর্ভুক্ত এবং আমরা মানুষ সেই বর্গের অন্তর্ভুক্ত। এবারে আসি ফ্যামিলি। মানুষের ফ্যামিলিটা হলো হোমিনিডি। এই হোমিনিডি ফ্যামিলির বৈশিষ্ট্যটা কি? হোমিনিডি ফ্যামিলির বৈশিষ্ট্যটা হলো শিম্পাঞ্জি, গরিলা, বানর এই প্রাণীগুলোর মতো আমরা অনেকটা দেখতে এবং এই প্রাণীগুলো হলো এই হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। এবারে আসি মানুষের যে গণ অর্থাৎ আমরা যে জেনাসে আছি সেই জেনাসটার নাম হলো হোমো। হোমোর বৈশিষ্ট্যটা কি? হোমোর বৈশিষ্ট্যটা দেখো আমরা কিন্তু খাড়া পায়ে দাঁড়াতে পারি অর্থাৎ খাড়া হাঁটতে পারি। এই বৈশিষ্ট্যটাই আমাদেরকে অন্য সকল প্রাণী থেকে আলাদা করে দিয়েছে এবং এই জেনাস হোমোতে স্থান দিয়েছে। এছাড়া আমাদের যেই মস্তিষ্কটা আছে সেই মস্তিষ্কটা কিন্তু আমাদের দেহের তুলনায় বেশ বড়, যেটাও আমাদের এই জেনাস হোমোতে স্থান পাওয়ার অন্যতম বড় কারণ। এবার আসি স্পেসিস। মানুষ কোন স্পেসিসের অন্তর্ভুক্ত? মানুষের সেপিয়ান্স, হোমো সেপিয়ান্স। এইটার বৈশিষ্ট্যটা আবার কি? এটার বৈশিষ্ট্যটা হলো যে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে অন্য সকল প্রাণীর থেকে উন্নত, যেই বৈশিষ্ট্যটা আমাদেরকে এই স্পেসিস একটা টোটাল একটা নতুন স্পেসিস হিসেবে
দ্বারা হতে সাহায্য করেছে। এবং আমাদের যে মাথার যে কপালটা আছে, সেই কপালটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো কপালটা কিন্তু খাড়া এবং চওড়া, যেই বৈশিষ্ট্যটাও আমাদেরকে নতুন একটা স্পিসিস হতে সাহায্য করেছে। এছাড়া আমাদের মাথার খুলির যে হাড়টা আছে সেটার ওজন দেখা যায় অন্য সকল প্রাণীর থেকে অনেক হালকা, যেটাও আমাদের এই স্পিসিস অর্থাৎ সেপিয়ান্স হতে সাহায্য করেছে। বাংলাদেশে যেটা বাঘ, অন্য কোথাও সেটা টাইগার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক একটি দেশে এক একটি প্রাণীকে এক একটি নামে ডাকা হয়ে থাকে। তো এই যে এক একটি দেশে এক একটি প্রাণীকে এক একটি নামে ডাকা, এটা কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে। যে কোনো একটা প্রাণীর একটা আন্তর্জাতিক স্বীকৃত নাম থাকা উচিত, যেই স্বীকৃত নাম অনুসারে আমরা সবাই সেই প্রাণীটাকে চিনতে পারি। এই সমস্যাটার সমাধান করেন ক্যারোলাস লিনিয়াস, এবং তিনি 1753-তে একটি বই লিখেন। সেই বইটির নাম ছিল স্পেসিস প্লান্টেরাম। সেই স্পেসিস প্লান্টেরামে তিনি আমাদের গণ এবং প্রজাতির সংজ্ঞা দিয়ে থাকেন, এবং যে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকে দুইটি ভাগে ভাগ করা হয়। প্রথম অংশে থাকে গণ এবং দ্বিতীয় অংশে থাকে প্রজাতি। অর্থাৎ ফার্স্ট পার্টে জেনাস এবং সেকেন্ড পার্টে থাকতেছে স্পেসিস। এখন এই কোন একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম কোন অনুসারে লেখা হবে, কোডটা কি? ইন্টারন্যাশনাল একটা স্বীকৃত কোডটা হলো ICZN এবং ICBN, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেনক্লেচার। ICZN এ প্রাণীদের নাম এবং ICBN এর কোড অনুসারে উদ্ভিদের নামগুলোকে নামকরণ করা হয়। এবারে আমরা এখানে একটা বৈজ্ঞানিক নাম দেখছি এবং এখানে আরেকটি বৈজ্ঞানিক নাম দেখছি, এবং এই বৈজ্ঞানিক নামগুলোকে কিভাবে করে লেখা হয়েছে সেই বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি একটা কথা বলতে চাই যে পাঠ্যপুস্তকে দেখা যায় অনেকগুলো বৈজ্ঞানিক নাম আছে, এবং এই নামগুলো মুখস্থ করতে গিয়ে আমরা বেশ হিমশিম খেয়ে ফেলি, এবং দেখা যায় যে এইসব পড়তে আসলে মনে হয় আমাদের কাছে অনেক সময় যে বায়োলজি পড়তে ভালো লাগছে না। দেখো 1 থেকে 100 পর্যন্ত ছোট্টবেলা কিন্তু আমরা মুখস্থ করেছি, তখন কিন্তু কেউ আমাকে তখন কিন্তু মনের ভিতরে এই কোশ্চেনগুলো খুব একটা বেশি আসতো না যে 79 এটা আবার কি। ঠিক সেইভাবে করে আমরা জীবনে শরীয় শরিয়া থেকে শুরু করে অনেক কিছু মেমোরাইজ করে রাখি। সো দেখা যায় অমুক আঙ্কেলের ছেলের নাম কি, অমুক আঙ্কেলের মেয়ের নাম কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হয় না, অটোমেটিক্যালি আমাদের ব্রেনের ভিতরে ঢুকে যায়। কিন্তু যত সমস্যা হয় এই পড়ালেখায় এসে, তখন আমাদের কাছে মনে হয় এগুলো আমাদের কাছে মুখস্থ করতে হচ্ছে। কিন্তু তুমি যদি একটু ভালোবাসা দিয়ে ঠিকঠাকভাবে জানার উদ্দেশ্যে দেখো, তবে দেখবে এই বিষয়গুলো খুব সহজেই তোমার মেমোরাইজ হয়ে যাবে। তো আমরা যদি বৈজ্ঞানিক নামগুলোর দিকে তাকাই তাহলে দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা এবং মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়ান্স। এখন এই যে অরাইজা সেটিভার এবং হোমোসেপিয়ান্সের মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি। দেখি, প্রথমে আমরা দেখছি এখানে একটা সায়েন্টিফিক নেম যার শুরুতে আছে ক্যাপিটাল ওয়ার্ড, অর্থাৎ বড় হাতের ওয়ার্ড, এবং বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি যে সবগুলো স্মল লেটার কিংবা ছোট্ট হাতের বর্ণ ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা বৈজ্ঞানিক নামে ক্যাপিটাল ওয়ার্ড প্রথমটা এবং বাকিগুলো স্মল লেটার ব্যবহার করা হবে। এবং এই শব্দগুলো দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব এই শব্দগুলো ল্যাটিন কিংবা ল্যাটিনাইজড ওয়ার্ড। তার মানে বৈজ্ঞানিক নাম হতে হলে ল্যাটিন অথবা ল্যাটিনাইজড ওয়ার্ড হতে হবে। এবারে আমরা দেখি যে এগুলো আমরা হাতে লিখেছি, যেহেতু সেই হাতে লেখার কারণে কিন্তু নিচে কি করেছি, আন্ডারলাইন দিয়েছি। তার মানে সায়েন্টিফিক নেম হাতে লিখলে কি করতে হবে, আন্ডারলাইন দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটু তাকাই, আমরা দেখতে পাচ্ছি এই নামগুলো অরাইজা সেটিভা, এবং এগুলোকে যদি আমরা মুদ্রণ করি, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বইয়ে ছাপাই, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইটালিয়ান হরফ অর্থাৎ বাঁকাভাবে লিখতে হবে, অর্থাৎ এই যে এইভাবে করে লিখতে হবে হোমোসেপিয়ান্স, অর্থাৎ ইটালিয়ান ফর্মে লিখতে হবে যখন আমরা কি করব, মুদ্রণ করব। আচ্ছা,
তাহলে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখন কথা হলো, মনে করলাম যে তোমাদের আমি একটা কোন একটা প্রাণী আবিষ্কার করলাম এবং সেটা একটা বৈজ্ঞানিক নাম দিলাম। তার কিছুদিন পরে তুমি সেই প্রাণীটারই একটা বৈজ্ঞানিক নাম দিলে। এখন কারটা আগে এপ্রুভ হবে, তোমারটা নাকি আমারটা? অবশ্যই আমি আগে করেছি, সে কারণে আমার নামটা আগে এপ্রুভ হবে। সো তার মানে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক নাম যেই বিজ্ঞানী আগে আবিষ্কার করবেন তার নামটাই নেওয়া হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ারাইজার সেটিভার পাশে একটা এল ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই এল ওয়ার্ডটা ইন্ডিকেট করে সেই সায়েন্টিস্টের নাম এবং এই সালটা ইন্ডিকেট করে যে কত সালে তিনি এই নামকরণটা করেছেন। কিন্তু এই জিনিসগুলোকে সাধারণত আমরা পরীক্ষার খাতায় লিখি না। তো এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বৈজ্ঞানিক নামগুলো অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটার বৈশিষ্ট্য অবশ্যই মেলানো যাবে না। এবার তোমাদের একটা ইনফরমেশন দিই। বাংলাদেশের একজন তরুণ বিজ্ঞানী, তার নাম সাজিদ আলী হাওলাদার, এবং তিনি একটি ব্যাঙ আবিষ্কার করেছেন যেই ব্যাঙটি শুধু বাংলাদেশের ঢাকাতেই পাওয়া যায় এবং সেটার নাম তিনি দিয়েছেন জাকিরিনা ঢাকা। অর্থাৎ এই যে জাকিরিনা শব্দটা, কেন জাকিরিনা ঢাকা তিনি নামকরণ করলেন, কারণ হলো বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ওনার নাম ছিল জাকের, এবং ওনাকে উৎসর্গ করেই তিনি এই নামটি লিখেছেন জাকেরিনা ঢাকা। এখানে উনি কিন্তু লিখতে পারতো জাকের ঢাকা, কিন্তু না, এখানে সায়েন্টিফিক নেমগুলোতে সবসময়ই লেটিন কিংবা লেটিনাইজড অর্থাৎ লেটিনের মতো করে ওয়ার্ডগুলোকে লিখতে হয়। তাহলে আজকের মতো এতটুকুই। আমরা প্রথম অধ্যায়টা সম্পূর্ণ শেষ করেছি এবং প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।